এই মুহূর্তে যে খবর গোটা রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে তা হলো হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক ব্যানার্জি। এবং এমন একটা সময় তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন যখন তৃণমূল কংগ্রেস কার্যত উঠে যাওয়ার মুখে। এবং হাইকোর্টের দ্বারস্থ কেন তিনি হয়েছেন এ বিষয়ে বিস্তারিত বলবো, এবং বিচারপতিরা এক্স্যাক্টলি কি সিদ্ধান্ত নিয়েছেন তাও এই ভিডিওতে আমি আলোচনা করব। আরো একটা ইম্পর্টেন্ট খবর, যে খবর সকলের জানা উচিত। মিনিট 10 আগে জানা গেছে জয়প্রকাশ মজুমদারকে আটক করেছে বিধাননগর থানার পুলিশ। কিন্তু কেন আটক করা হয়েছে অফিসিয়ালি এখনো সে ঘোষণা বিধাননগর থানার পুলিশের পক্ষ থেকে করা হয়নি। একটা সূত্র বলছে তার বিপক্ষে স্পেসিফিক্যালি শ্লীলতাহানির অভিযোগ, অন্য সূত্রটি বলছে যে তিনি জোর করে কোনো এক ব্যক্তির বাড়ি দখল করে রেখেছিলেন এবং দিনের পর দিন তিনি ক্ষমতার অপপ্রয়োগ করে তার এই বাড়ি দখলের বিষয়টিকে তিনি বজায় রেখেছিলেন এবং এর জন্য এই আটক। এবং কিছুদিন আগেই জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে এক বৃদ্ধা থাপ্পড় মেরেছেন, সেই ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। যে জয়প্রকাশ মজুমদার কচুবনে লাথি খেয়েছিলেন, যে জয়প্রকাশ মজুমদার বারবার দল বদলাতে বদলাতে ক্লান্ত, সেই জয়প্রকাশ মজুমদার আপাতত বিধাননগর থানার হাতে আটক। সরকারিভাবে এখনো গ্রেফতারের কথা বলেনি পুলিশ, ফলে আমরা ডিটেইনড শব্দটি ব্যবহার করছি, অর্থাৎ এখনো অবধি তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিন্তু কেন আটক করা হয়েছে সে বিষয়ে সরকারি সূত্র না জানালেও একটি মাধ্যম বলছে শ্লীলতাহানির অভিযোগ তার বিপক্ষে করা হয়েছে, অন্য মাধ্যমটি বলছে তিনি জোর করে এক দম্পতির বাড়ি দখল করে রেখেছিলেন, ক্ষমতার অপপ্রয়োগ করেছিলেন। এ গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আজকে রাজ্য রাজনীতিতে সব থেকে ইম্পর্টেন্ট একটি ইস্যু, যে বিষয় নিয়ে খুব একটা বড় মিডিয়া আলোচনা করছে না কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর্টে চলে যাওয়া। যখন বিধানসভার ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে ঠিক তখনই অভিষেক ব্যানার্জি আজকে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং বিচারপতি নির্দিষ্ট বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এবং অভিষেক ব্যানার্জি বেসিক্যালি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে সেই মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন এবং শুক্রবার সম্ভবত সেই মামলার হাই ভোল্টেজ শুনানি। অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলেছেন যে তিনি সিআইডি তদন্ত থেকে আপাতত রক্ষা কবচ চাইছেন, তাকে যেন সিআইডি কোনোভাবে গ্রেফতার করতে না পারে। প্রসঙ্গত সিআইডি কিন্তু পরপর দুবার তাকে নোটিশ দেয় এবং দুবারই কিন্তু বাড়িতে গিয়ে সেই নোটিশ সার্ভ করা হয়েছে। প্রথমবার তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু বড় বড় ডায়লগবাজি করেছিলেন, দ্বিতীয়বার তিনি একটু নমনীয়, তিনি নোটিশকে সই করে অ্যাকসেপ্ট করেন এবং পরবর্তীতে সিআইডি প্রাথমিকভাবে হাজিরা দেওয়ার পর, মানে হাজিরা না দেওয়ার পর তাকে দ্বিতীয় নোটিশ সার্ভ করে বলে 8ই জুন তাকে অবৈধ বাড়ি নির্মাণ কাণ্ডে ফের একবার তলব করা হচ্ছে। ফলে অভিষেক ব্যানার্জিকে 8ই জুন সিআইডি দপ্তরে হাজিরা হতে হবে, এ কিন্তু কার্যত নিশ্চিত। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচারপতি অপূর্ব কুমার সিনহার বেঞ্চে তিনি কিন্তু মামলা দায়ের করলেন যেন সিআইডি কোনোভাবেই তাকে কোনো গ্রেফতার না করে। এবার মামলা দায়ের করার অনুমতি বিচারপতি সকলকেই দিতে পারেন, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু সিআইডি যেন তাকে গ্রেফতার না করে, কেন তিনি গ্রেফতারের ভয় পাচ্ছেন সেটাও তো কোর্টকে তিনি বলতে বাধ্য। তার বিপক্ষে যদি স্পেসিফিক্যালি কিছু অভিযোগ থাকে তাহলে তিনি সে অভিযোগের সম্মুখীন হবেন, এটাই তো রাজনীতিবিদ হিসাবে কাম্য। তিনি দেখলাম কিছুদিন আগে বলেছিলেন যে তার বাড়ি অবৈধ প্রমাণ করুক, কোন জায়গাটা অবৈধ সেটা আগে জানাতে হবে, অর্থাৎ মিডিয়ার সামনে একাধিক বড় বড় কথা, অথচ বারবার আইনের দ্বারস্থ হয়ে গ্রেফতারি এড়ানোর চেষ্টা। এই যে দ্বৈত সত্তা তা কিন্তু এর আগেও আমরা অভিষেক ব্যানার্জির ক্যারেক্টারে দেখেছি। তিনি বলেছিলেন দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির দড়িতে ঝুলে পড়বেন, অপরদিকে তিনি সুপ্রিম কোর্ট অব্দি গেছিলেন গ্রেফতারি এড়ানোর জন্য। আজকেও সেই অভিষেক ব্যানার্জি সিআইডি হাতে গ্রেফতারের ভয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন। অর্থাৎ বাংলার দুই তৃণমূল নেতার অবস্থা এখন কার্যত অসহায়ত্বের মোড়া। একদিকে জয়প্রকাশ মজুমদার, যিনি দল বদলে তৃণমূল কংগ্রেস হয়ে হঠাৎ করে বিজেপি, সিপিআইএম এবং সমস্ত বিরোধীদের আক্রমণ করতে বসে যেতেন, তিনি নাকি অনেক কিছু ফাঁস করে দেবেন, কথায় কথায় এই হুমকি হুঁশিয়ারি দিতেন। তিনি এখন আদালতের দ্বারস্থ হবেন কিনা অভিষেক ব্যানার্জির মতো, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আপাতত তিনি আটক
বিধাননগর থানার হাতে, এবং অন্যদিকে অভিষেক ব্যানার্জি আটক বা গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই দুই ঘটনা যদি তাৎপর্যপূর্ণ ঘটনা হয়, তৃতীয় ঘটনা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের ভাঙন। মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল বা তৃণমূল দল থেকে মমতা ব্যানার্জিকেই যে বের করে দেওয়া হবে তা হয়তো স্বপ্নে মমতা ব্যানার্জিও ভাবেননি। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কার্যত স্বীকৃতি দিলেন বিধানসভার স্পিকার। প্রথমে প্রশ্ন উঠেছিল যে ঋতব্রত এবং সন্দীপন সাহা, যারা দুই বিদ্রোহী বিধায়ক, তারা কি সত্যি 2/3 বিধায়ককে জড়ো করতে পারবেন? কিন্তু আজকে কার্যত চমকে দিয়ে 2/3 বিধায়ককে কিন্তু জড়ো করে ফেলেন ঋতব্রত, এবং 58 জন বিধায়ক নিয়ে বিধানসভা স্পিকারের ঘরে পৌঁছে যান। ইম্পর্টেন্ট বিষয়, সেই লিস্টে এমন কিছু নাম আছে যারা দুদিন আগেও মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী ছিলেন, এবং কার্যত মমতা অভিষেকের সঙ্গে সেলফি তুলতে পারলেই তারা নিজেকে ভাগ্যবান প্রমাণ করতে পারতেন এবং নিজেকে ঈশ্বরের জায়গায় বসানোর একটা জায়গা কিন্তু তৈরি করতে পারতেন। সেই রকম একাধিক দাপটে নেতা, তারা কিন্তু আজকে ঋতব্রতর হাত ধরে নতুন তৃণমূলে যোগদান করেছেন। অর্থাৎ এই গ্রুপ যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে স্পিকারের কাছে পারেন, তাহলে তৃণমূলের প্রতীক এবার থেকে এই নব্য তৃণমূল ব্যবহার করতে পারবে। অর্থাৎ মমতা ব্যানার্জি তৈরি করা একটি দলের প্রতীক মমতা ব্যানার্জি আর কাল থেকে ব্যবহার করতে পারবে না, অন্তত বিধানসভার ভিতরে। সেটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মমতা ব্যানার্জি কি স্বপ্নতেও ভেবেছিলেন যে এই দিন তাকে দেখতে হতে পারে? এর মধ্যেও মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি 8ই জুন ইন্ডিয়া জোটের বৈঠক করতে পৌঁছে যাবেন দিল্লিতে। যার হাতে বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নেই, যার ডাকে সংখ্যাগরিষ্ঠ সাংসদরা ছুটে আসছেন না, তিনি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক করতে কিভাবে যাবেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। যদি লিস্ট দেখেন তাহলে দেখবেন কারা কারা এখন মমতার সঙ্গ ছাড়তে চাইছেন। নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। প্রথমে নাম প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি মমতার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। তিনি মমতার সঙ্গে এখন নেই, ঋতব্রতের দেওয়া চিঠিতে সইটি করেছেন। বীরভূমের দাপটে তৃণমূল নেতা কাজল শেখ, যার দাপটে বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খেত, তিনি অনুব্রত মণ্ডলের প্রতিদ্বন্দ্বী। কাজল শেখের নাম শুনলে বীরভূমের সাধারণ মানুষ ভয়ে কম্পিত হয়ে আতঙ্কিত হয়ে যেত। সেই কাজল শেখ মমতার দল তৃণমূলে নেই, তারা এখন নব্য তৃণমূলের শরিক। তৃতীয়ত, বীরভূমের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যে চন্দ্রনাথ সিনহার বিপক্ষে একাধিক দুর্নীতির অভিযোগ, যিনি কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের র্যাডারে, যাকে দিনের পর দিন তলব করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, এবং যিনি মন্ত্রী হয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, তিনি এখন নব্য তৃণমূলের প্রধান অংশ। মুর্শিদাবাদ জেলার বিধায়ক নিয়ামত শেখ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, যে কেশপুর, যেখানে তৎকালীন বিরোধী নেতা লোকসভা নির্বাচনে হিরণ, তাকে ঢুকতে দেওয়া হয়নি, যে কেশপুর আজকে বঙ্গ রাজনীতিতে সব থেকে আলোড়িত একটি জায়গা, যেখানে বিরোধীদের দেখলেই লাঠি নিয়ে তাড়া করা হয়, সেই বিধায়ক শিউলি সাহা এখন নতুন তৃণমূলের অংশ। প্রাক্তন মন্ত্রী জাভেদ খান, যে জাভেদ খানের কীর্তির জন্য এখন গোটা বাংলা কার্যত শঙ্কিত। সকলেই হয়তো ভাবছে এই বোধহয় আমাদের ফ্ল্যাটটা ভেঙে দিয়ে চলে যাবে। তপসিয়া এলাকায় জাভেদ খান এবং তার ছেলে দিনের পর দিন যেভাবে অবৈধ নির্মাণ করেছেন, তার জন্য আজকে ভুক্তভোগী সাধারণ মানুষ। কোথায় সেই প্রমোটার? কোথায় জাভেদ খান এবং জাভেদ খানের ছেলে, যাদের বিপক্ষে ওই সাধারণ মানুষ একাধিক অভিযোগ তুলছেন? সেই জাভেদ খান হঠাৎ করে নব্য তৃণমূলে নাম লেখালেন মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে। শামসেরগঞ্জের বিধায়ক মোহাম্মদ নূর আলম, হাওড়া জেলা থেকে রয়েছেন বিধায়ক সমীর পাজা, ডোমজুরের বিধায়ক তাপস মাইতি। খুব ইন্টারেস্টিং নাম। তাপস মাইতি নামটা কেন ইন্টারেস্টিং? ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। কল্যাণ ঘোষের বিপক্ষে পারফরমেন্স রিলেটেড কিছু ইস্যু কার্যত প্রধান হয়ে দাঁড়ায়, এবং তাপস মাইতি বিভিন্নভাবে জ্যাক ফ্যাক গুজে টিকিটটি পেয়েছিলেন। তাপস মাইতির যদি ডেভেলপমেন্টটা দেখেন, কেরিয়ার গ্রোথটা যদি দেখেন, তাহলে দেখবেন একদম গ্রাস রুট থেকে কর্মী হয়ে ধাপে ধাপে উঠে এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সেই তাপস মাইতি হয়ে প্রচারে স্বয়ং অভিষেক, মমতা, কল্যাণ ব্যানার্জি সাংসদ শ্রীরামপুরের, ডোমজুর তার বিধানসভার অন্তর্গত,
তারাও প্রচারে এসে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন এই তাপস মাইতিকে, যেখানে ডোমজুর গোটা বাংলার কাছে একটা বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনের ভোটেও রোল মডেল, কারণ অনেক ভোট ডোমজুরের বিধায়ক তাপস মাইতি পেয়েছেন, কারণ এখানের বহু অংশ এখনো সংখ্যালঘু অধ্যুষিত অংশ, এবং মুসলিমরা ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট বিভিন্ন জায়গায় দিয়েছেন, এবারও ডোমজুরে দিয়েছেন, এবং এই ভোটটাকে পুঁজি করেও সাংসদ হিসাবে শ্রীরামপুরেও কিন্তু কল্যাণ ব্যানার্জি দিনের পর দিন জিতেছেন। সেই তাপস মাইতি হঠাৎ করে মমতা অভিষেকের সঙ্গ ছেড়ে তৃণমূল কংগ্রেসের নব্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অত্যন্ত ইন্টারেস্টিং নাম, হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়। অরূপ রায় কি করতেন? অরূপ রায়ের বিপক্ষে দিনের পর দিন একাধিক অভিযোগ, আমি সমস্ত অভিযোগকে সাইডে সরিয়ে বলছি, শৈলেন মান্না স্টেডিয়াম, যা হাওড়া স্টেডিয়াম নামে পরিচিত, সেখানে অরূপ রায় পাইচারি করতে আসতেন বিকেলবেলা রোজ। যখন অরূপ রায় আসতেন তার আগে যদি নির্দিষ্ট খেলা থাকতো মাঠে, তাহলে সেই খেলাকে তড়িঘড়ি করে শেষ করে দেওয়া হতো, কারণ মন্ত্রী আসবেন হাঁটতে, গোটা মাঠ ফাঁকা করা প্রয়োজন। সেই অরূপ রায়ের যদি একটু আগে কোনোদিন পাইচারি করতে আসতেন শিডিউল অনুযায়ী, তাহলে সেই মাঠে সেদিন খেলা থাকলে ক্যান্সেলই করে দেওয়া হতো, বাতিলই করে দেওয়া হতো। অর্থাৎ ক্ষমতার প্রভাব এরা এমন ভাবে খাটানোর চেষ্টা বিভিন্ন জায়গায় করেছেন যে সাধারণ মানুষ এদেরকে দেখতে বিরক্ত, এদেরকে দেখলেই চোর চোর স্লোগান দিচ্ছেন, ছিছি করছেন। সেই অরূপ রায় হঠাৎ করে নব্য তৃণমূলের অংশ হয়ে গেলেন। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানি, বিধায়ক উষারানী মণ্ডল, বিধায়ক পিয়া পাল, গুলশান মল্লিক, মানে একটা দীর্ঘ তালিকা। আজকে তৃণমূল কংগ্রেসের নতুন যে গোষ্ঠী ঋতব্রত, তিনি বিধায়কদের নিয়ে বিধানসভার যে স্পিকার, সেই স্পিকারকে জমা দিয়েছেন। এর ফলে কিটা হলো? বিধানসভার আইন কি বলছে? আইন বলছে যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে ঋতব্রতরা যদি প্রমাণ করতে পারেন যে তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিধায়করা আছেন, অর্থাৎ 2/3 জেতা বিধায়ক আছেন, তাহলে তারা দলত্যাগী আইনের আওতায় পড়বেন না। যদি এটা প্রমাণ করতে তারা না পারেন, তাহলে কিন্তু ঋতব্রত এবং সন্দীপন সাহা, যার বিপক্ষে সহিজাল ইস্যুতে অভিযোগ স্পষ্ট, তারা কিন্তু দলত্যাগী আইনের আওতায় পড়তে পারেন। অর্থাৎ এই বিধায়করা বিধানসভার ভিতরেই থাকবেন, এরাও তৃণমূলই কংগ্রেস, কিন্তু এদের মাথায় বসবেন ঋতব্রত ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জির প্ল্যান্টেড শোভন চট্টোপাধ্যায় নয়। একটা দল ভেঙে দুটুকরো হয়ে গেল, এবং অধিকাংশ বিধায়ক, 60 জনের কাছাকাছি বিধায়ক, তারা এখন নতুন তৃণমূল তৈরি করে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে নতুন স্বপ্ন দেখতে শুরু করলেন, এবং বাংলার রাজনীতিতে তারাই এবার সরকারিভাবে বিরোধী জায়গা কিন্তু নিতে শুরু করলেন। এবার মমতা অভিষেক কি করবেন? মমতা অভিষেকের এবার না আছে কোনো ক্ষমতা, না আছে কোনো বিধায়ক, যে সাংসদরা পড়ে আছেন তারাও ডাকে ছুটে আসছেন তা নয়, ছুটকা ছাটকা ছাত্র নেতা, বেসিক্যালি পাড়ার পল্টু মস্তান, তাদের ভবিষ্যৎটা কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে মমতা ব্যানার্জি মনে হয় তার রাজনৈতিক কেরিয়ারে সব থেকে টাফ একটা সময়কে অতিক্রম করছেন। একদিকে অভিষেক যখন গ্রেফতারির ভয়তে হাইকোর্ট অব্দি পৌঁছে যাচ্ছেন, মাথার উপরে একাধিক দুর্নীতির অভিযোগ, অবৈধ বাড়ি নির্মাণের একটা অভিযোগ কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হচ্ছে বারবার, ঠিক তখন তার দলের 60 জন বিধায়ক কার্যত অন্য দলের নাম লেখালেন। তারা বলছেন নব্য তৃণমূল, কিন্তু কার্যত তারা তৃণমূলের আর কোনো অংশই নয়, তা পরিষ্কার। কারণ এই তৃণমূলে এতদিন অব্দি মমতা ব্যানার্জি ছিলেন একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট ছিল। সেই মমতা ব্যানার্জির কোনো কন্ট্রোল যখন এদের উপর নেই, তাহলে ধরেই নেওয়া যায় এরা আনঅফিসিয়ালি আর তৃণমূলে নেই, অফিসিয়ালি বিধানসভার ভিতরে এরা নব্য তৃণমূল, মানে তৃণমূল কংগ্রেস। ফলে অভিষেক কি করবেন? মমতা ব্যানার্জি এই খেলাটা কিন্তু সকলের আগে শুরু করেছিলেন 1998 সালে। কংগ্রেস এক যুব নেত্রী মমতা ব্যানার্জিকে সকলের সামনে রাজনীতিতে নিয়ে আসেন, লড়াকু নেত্রী। কিন্তু হঠাৎ করে 1998 সালে তিনি কংগ্রেস ভেঙে নতুন একটা দল তৈরি করলেন, যার নাম তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই দলবদলের খেলা বঙ্গ রাজনীতিতে যে খুব নতুন তা কিন্তু নয়। এই খেলার যে স্রষ্টা অর্থাৎ মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি আজকে কিন্তু তার নিজের শুরু করা খেলাতে নিজেই শেষটি হলেন। তৃণমূল কংগ্রেস কার্যত উঠে যাওয়ার জায়গায় চলে গেল, বাংলার রাজনীতি কার্যত স্পষ্ট হতে শুরু করলো, এবং নব্য তৃণমূলীরাও ভবিষ্যতে ঠিক কোন দলে যায় এবং কিভাবে তাদের রাজনৈতিক কেরিয়ারকে শিফট করে সেটাও তো একটা ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মমতা এবং অভিষেক
আদৌ কি দলকে রিভাইভ করতে পারবেন? কার্যত অসম্ভব এবং কঠিন। ঘণ্টাখানেকের মধ্যে মমতা ব্যানার্জি তার দলের সমস্ত যে কমিটি, সেই কমিটিকে ধূলিসাৎ করে দিয়েছেন, ভেঙে দিয়েছেন এবং নতুনভাবে দলকে রিফর্ম করার বার্তা সামাজিক মাধ্যমে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি যে মমতা ব্যানার্জি রাস্তায় কথায় কথায় নেমে আন্দোলনটি করতেন, সেই মমতা ব্যানার্জিরও ভরসা এখন সামাজিক মাধ্যম, ফেসবুক লাইভে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা। কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটিতে এক নিষ্ঠুর বাস্তবতা মমতা ব্যানার্জির জীবনে কিন্তু ধেয়ে এলো, যে বাস্তবতাকে আপাতত অতিক্রম করার ক্ষমতা মমতা বা অভিষেক কারোর কাছেই এখনো নেই। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।